পশ্চিমবঙ্গে হিন্দুদের হয়ে কথা বললে, হিন্দুদের পাশে দাঁড়ালে নানাভাবে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হয়। তারা নাকি সেকুলারিজমের জন্য প্রচন্ড ক্ষতিকর, এমনও শুনতে পাওয়া যায়। কিন্তু কোন প্রশাসকের হাতে যদি হিন্দু সন্ন্যাসী হত্যার রক্ত লাগে, তখন কি বলবেন সেটাকে? আজ আমাদের জ্যোতি বসুর পর্দাফাঁস সিরিজের তৃতীয় পর্ব আনন্দমার্গী সন্ন্যাসী গণহত্যা নিয়ে আলোচনা করব। জ্যোতি বসুর সাদা ধুতিতে হিন্দু সন্ন্যাসী হত্যার রক্ত লেগে থাকার গল্পটাই বলবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কলকাতার বিজন সেতুতে প্রকাশ্য দিবালোকে কিভাবে নিরপরাধ 17 জন আনন্দমার্গী সন্ন্যাসীকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল বাম ক্যাডারেরা, সেটা বলবো আপনাদের। তার আগে একটু বলে দিই এই আনন্দমার্গী সন্ন্যাসীদের বিষয়। তারা কারা, কি করতেন, তারা সবটা একটু বলে দিই আপনাদের। আনন্দমার্গী সন্ন্যাসীরা হলেন 1955 সালে শ্রী শ্রী আনন্দমূর্তি বা প্রভাত রঞ্জন সরকার দ্বারা তৈরি করা আনন্দমার্গ সংগঠনের নিবেদিত প্রাণ সদস্য। এরা মূলত গেরুয়া পোশাক পরেন এবং নিজের মুক্তি ও মানুষের সেবা, এই দুই লক্ষ্য নিয়ে কাজ করেন। পুরুষ সন্ন্যাসীদের অবধূত বলে ডাকা হয় এবং মহিলা যারা সন্ন্যাসিনী তাদের অবধূতিকা বলা হয়। তারা প্রতিদিন নিয়ম মেনে যোগব্যায়াম করেন, ধ্যান করেন এবং কঠোরভাবে নিরামিষ খাবার খান। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি তারা অনাথ আশ্রম চালান, স্কুল খোলা, বিপদে পড়লে মানুষকে সাহায্য করার মতো সমাজ সেবামূলক কাজেও যুক্ত থাকেন। এবার আসি মূল ঘটনায়। ঘটনা যেদিন ঘটেছিল সেদিন ছিল 1982 সালের 30শে এপ্রিল। ক্ষমতায় তখন বাম সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। শিক্ষা বিষয়ক সেমিনারে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্বে থাকা আনন্দমার্গী সাধু সন্ন্যাসীরা কলকাতার তিলজলা আনন্দমার্গ কেন্দ্রীয় আশ্রমের অভিমুখে রওনা দিয়েছিলেন। ঘড়ির কাঁটায় তখন 7টা থেকে 7:30। সন্ন্যাসীদের গাড়ি তখন বিজন সেতুর উপর দিয়ে যাচ্ছিল। তারা কল্পনাও করতে পারেননি কি নৃশংস পরিণতির মুখোমুখি হতে চলেছেন তারা। ওই সেতুতেই ওত পেতেছিল আক্রমণকারীর দল। তাদের প্রত্যেকের হাতে ছিল রড, শাবল, ছোরা সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র। সন্ন্যাসীদের গাড়িটি নাগালের মধ্যে পেতেই ঘিরে ধরে আক্রমণকারীরা। গাড়ি দাঁড় করিয়ে আনন্দমার্গী সাধু সন্ন্যাসীদের একে একে গাড়ি থেকে টেনে বের করে হাতে থাকা রড দিয়ে পিটিয়ে, ছোরা দিয়ে চোখ উপড়ে ফেলে, সেখানে অ্যাসিড ঢেলে, শরীর কেটে, পেট্রোল ঢেলে আধমরা অবস্থায় জীবন্ত জ্বালিয়ে বিজন সেতুর উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। বাঁচাও বাঁচাও আর্তচিৎকার করেন সন্ন্যাসীরা। কিন্তু নৃশংস আক্রমণকারীদের ভয়ে কেউ তাদের সেদিন বাঁচাতে ছুটে যাননি। তারা সাহসী পাননি। জনবহুল বিজন সেতুর উপর ওই নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল সর্বসমক্ষে, প্রকাশ্য দিবালোকে। কিন্তু কেন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল? কি রয়েছে এর নেপথ্যে? দেখুন, তৎকালীন বামফ্রন্ট সরকারের সঙ্গে আনন্দমার্গীদের আদর্শগত এবং রাজনৈতিক বিরোধ ছিল প্রবল। আনন্দমার্গীরা প্রাউথ নামে একটি বিকল্প অর্থ সামাজিক তত্ত্ব প্রচার করতেন, যে তৎকালীন শাসক দলের মতাদর্শের পরিপন্থী ছিল। তাই আনন্দমার্গীদের থামাতে এই নারকীয় হত্যাকাণ্ড পরিকল্পনা করা হয়। একটা গুজব রটিয়ে দেওয়া হয় আনন্দমার্গীদের বিরুদ্ধে। বলা হয় আনন্দমার্গীরা নাকি শিশু চোর। ঘটনার দিন অর্থাৎ 30শে এপ্রিল 1982 সালের সকালে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে সন্ন্যাসীরা তাদের ঝোলায় করে শিশু পাচার করছে। এই মিথ্যা গুজবে উত্তেজিত হয়ে দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ করে। অভিযোগ রয়েছে যে ঘটনার সময় পুলিশ বিজন সেতুর খুব কাছে থাকলেও কোনো রকম বাধা তারা দিতে আসেনি। এমনকি রক্তাক্ত সন্ন্যাসীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কোনো তৎপরতা দেখায়নি তারা। এমনকি আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি। আনন্দমার্গীদের অভিযোগ অনুযায়ী এই ঘটনার পিছনে তৎকালীন শাসক দল সিপিআইএম এর স্থানীয় নেতাদের হাত ছিল। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই তারা মদত করেছিল। অভিযোগ করা হয় যে বালিগঞ্জ এবং কসবা এলাকার বেশ কিছু স্থানীয় নেতা সন্ন্যাসীদের শিশু চোর হিসেবে চিহ্নিত করে জনতাকে উত্তেজিত করেছিলেন। নাম জড়িয়েছিল একাধিক তাঁবড় তাঁবড় সিপিএম নেতার। কসবার তৎকালীন সিপিআইএম নেতা শচীন সেনের নাম এই ঘটনায় বারবার জড়িয়েছে। অভিযোগ ছিল যে তার নির্দেশেই স্থানীয়রা জমায়েত হয়েছিলেন।
তৎকালীন তরুণ নেতা হিসেবে পরিচিত কান্তি গঙ্গোপাধ্যায়ের নামও কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বিতর্ক এবং কমিশনের আলোচনায় উঠে এসেছিল। তবে তিনি সবসময় এই অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু অভিযোগ অস্বীকার করলেই কি সত্যি মিথ্যে হয়ে যায় জানা নেই। আনন্দ মার্কেটের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে এই কান্তি গাঙ্গুলিরও কিন্তু নাম ছিল। যুক্ত ছিলেন 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অমল মজুমদার এবং যাদবপুরের তৎকালীন সংসদ সদস্য এবং পরবর্তীকালে লোকসভা স্পিকার সোমনাথ চ্যাটার্জির। এই ঘটনায় কার্যত চাপে পড়ে জ্যোতি বসুর সাদা ধুতি। চাপের মুখে জ্যোতি বসু একটা তদন্ত কমিশন গঠন করেন। আপনারা জানলে অবাক হবেন, সেই কমিশনের সদস্য ছিলেন মাত্র একজন ব্যক্তি। তদন্তের নামে সেদিন প্রহসন হয়েছিল। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি, একজনও শাস্তি পায়নি। এই ঘটনায় আসল ভিলেন হলেন জ্যোতি বসু। ঘটনার পর জ্যোতি বসু বলেছিলেন, কি করা যায়, এমন ঘটনা তো কতই ঘটে। তবে রহস্য কিন্তু এখানেই শেষ নয়। সিপিএম আমলে আনন্দমার্গী সন্ন্যাসী হত্যায় যুক্ত থাকার অভিযোগে কান্তি গাঙ্গুলির বিরুদ্ধে তদন্ত করছিলেন তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্য। তার রহস্য মৃত্যু ঘটে। সেই সময় কোনো তদন্ত হয়নি, কেউ কোনো শাস্তি পায়নি। বামফ্রন্ট সরকারের পতন হওয়ার বেশ কিছু বছর পর 2017 সালের এপ্রিলে বিচারপতি অমিতাভ লালা কমিশন বেহালায় তিলজলা থানার নিহত ওসি গঙ্গাধর ভট্টাচার্যের স্ত্রী মমতা ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তার জবানবন্দি রেকর্ড করেছিলেন। মমতা জানিয়েছিলেন তার স্বামী একজন সৎ অফিসার ছিলেন এবং আনন্দমার্গী সন্ন্যাসীদের গণহত্যায় সমর্থন না করার কারণে তাকে জীবন দিয়ে মূল্য দিতে হয়েছিল। তিনি বলেছিলেন যে জ্যোতি বসুর কাছে তিনি সাহায্য চেয়েছিলেন এবং তার স্বামীকে বরাদ্দ করা পুলিশ কোয়ার্টারে থাকতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেটাও দেওয়া হয়নি। বুঝতেই পারছেন, জ্যোতি বসুর ধুতিতে আসলে হিন্দু সন্ন্যাসী হত্যার রক্ত লেগে রয়েছে। বামেদের আমরা কোনোদিন ক্ষমা করব না, আর নাই আমরা ইতিহাস ভুলে যাব। কেমন লাগছে আপনাদের এই সিরিজ জানান আমাদের কমেন্ট করে। আগামী দিনে জ্যোতি বসুর পর্দাফাঁস এবং বামেদের আরো নানা রকম কুকীর্তির সিরিজ আনবো আপনাদের সামনে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।